নমস্কার, বাংলা লাইভের আড্ডা স্কোপে আজকে দর্শকদের আমরা স্বাগত জানাই। প্রতিবারের মতোই আজকে আমাদের সাথে রয়েছেন একজন ব্যতিক্রমী মানুষ, শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়। চন্দ্রাদি এমন একজন ব্যতিক্রমী মানুষ যার কাজ এমন ব্যতিক্রমী কাজ যেটা বাঙালি নতুন করে হয়তো ভাবতে শুরু করতে পারেন এই ইন্টারভিউটা দেখার পর। কারণ সারা জীবন তিনি ইংরেজির দিদিমণি ছিলেন, স্কুলে শিক্ষকতা করেছেন। তার থেকেও বড় পরিচয় উনি বাংলা গানের বা কিছু গানের, কোন গান সেটা পরে বলছি, তার সংগ্রাহক, গবেষক এবং তিনি লেখিকা। কিন্তু ওনার এই গবেষণা, এই সংগ্রহ, এই কাজ, এই লেখা, এই যে জীবনটা, সেটা কেন ব্যতিক্রমী? কারণ তিনি সমাজের এমন কিছু গানকে তুলে নিয়ে এসছেন, সংগ্রহ করে নিয়ে এসছেন, যেখানে আপামর মহিলাদের কথা বলা হয়েছে। কীরকম? পুজোর গান? না, তা নয়। বা আনন্দের গান? ঠিক তাও নয়। মহিলাদের শ্রমদানের গান। এইটুকুই যথেষ্ট ইন্টারভিউ শুরু করার জন্য, কারণ বাকি কৌতূহল নিবৃত্তির কাজটা চন্দ্রাদি নিজে করবেন। চন্দ্রাদি নমস্কার এবং আপনাকে স্বাগত জানাই আমাদের এই বাংলা লাইভ আড্ডা স্কোপে। অনেক ধন্যবাদ বাংলা লাইভ। আমি কি ঠিকঠাক আপনাকে উপস্থাপিত করতে পারলাম? নিশ্চয়ই। এবার স্বাভাবিকভাবেই আমি জানতে চাইব যে এই যে একটা অসাধারণ ব্যতিক্রমী কাজ, এই ভাবনা কি করে এলো, কি করে শুরু করলেন? আসলে জমিটা তো তৈরি হয় নানানভাবে। ধরুন ক্লাস 9-এ আমরা যখন রবীন্দ্রনাথের ছাত্রদের প্রতি সম্ভাষণ পড়ছি, সেখানে রবীন্দ্রনাথ এরকম কথা লিখছেন যে আমরা নৃতত্ত্ব পড়ি, কিন্তু আমাদের আশেপাশে যারা জনগোষ্ঠী আছেন আমরা তাদের চিনি না। বা এরকম কথা সেখানে ছিল যে আমরা ভারত মাতার ছবি এঁকে পুজো করি, কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত শিশুটিকে নিয়ে যে মা এঁদো পুকুরের পাড়ে বসে আছেন তার খোঁজ আমরা করি না। তো এই ধরনের জিনিসগুলো যখন মনের মধ্যে তো থাকে। কিন্তু যেটা কথা বেশি করে বলবো, কলেজ ছাড়ার পর, পাশ করে যাওয়ার পর যখন অন্য বিষয়ে নানান রকম পড়াশোনা করছি, তখন একটি বই আমার হাতে আসে, সেটা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। সেখানে দেবীপ্রসাদ বলছেন যে উপনিষদেরও আগের যুগে মানুষ অন্নের জন্য গান গাইত, ভাত। অর্থাৎ আমাদের যে সংস্কৃতি, তার পেছনে কিন্তু একটা বাস্তব অবস্থা ছিল, এবং সেই ঐতিহ্যের কোনো অবশেষ এখনও আমাদের সংস্কৃতিতে আছে কি না, সেইটা খুঁজতে খুঁজতে কিছু গুণী মানুষের সাহচর্য পেয়েছিলাম। প্রথমে বিজন ভট্টাচার্যের নাটকে কিছু গানের প্রয়োগ দেখেছিলাম। ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেছিলেন তোমরা খালেদের কাছে যাও, খালেদ চৌধুরী। ওনাদের একটা ইনস্টিটিউট তৈরি হয়েছিল, খালেদ চৌধুরী, হিমাঙ্গ বিশ্বাস এবং নিহার বড়ুয়া। ফোক সং তখনই হারিয়ে যাচ্ছে, তার সংরক্ষণের জন্য ওরা করেছিলেন সেটা 60-এর দশকের মাঝামাঝি, আর আমি যখন যাচ্ছি সেটা 70-এর দশকের শেষের দিক। তো খালেদদার কাছে যেতে বাংলার পল্লী সঙ্গীতের একটা বিশাল ভাণ্ডারের কথা জানতে পারি এবং আমি সেটা শিখতে আগ্রহী হই। তখন উনি বললেন যে আমি তো তোমায় শেখাতে পারবো না, তুমি যদি শিখতে চাও এখনও অবিকৃতভাবে শেখান একজন আছেন, তুমি যাও। তিনি মৃণাল বড়ুয়া, তিনি পেশায় মনোচিকিৎসক, আর রবিবার যে আসে তাকে তিনি দেশের গান শেখান। ওনাদের দেশ ছিল এখন আসামের গোয়ালপাড়ার গৌরীপুর অঞ্চলে, অর্থাৎ প্রমথেশ বড়ুয়াদের যে পরিবার, সেই পরিবারের উনি সদস্য। প্রমথেশের ঠিক পরের বোন নিহার বড়ুয়া, যার কথা বললাম যে ইনস্টিটিউট তৈরি করার পিছনে ছিলেন, তাঁরই ছেলে মৃণালদা। তার মৃণালদার কাছে একদিন উনি বললেন যে এটা মেয়েদের বিয়ের গান। তো মেয়েদের যে আলাদা কোনো গান হয় জানতামই না, কোনো জানার সুযোগও হয়নি। তো সেই গানটা শিখে মনে হলো এটা এমন একটা কথা বলছে, এমন একটা তার মেজাজ, তার তাল, লয়, সুর, এত আমরা যে মেয়েদের বর্ণনা সাধারণভাবে বাংলা সাহিত্যে পাই বা জীবনে দেখতে পাই, তারা নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, তার আগেই পড়েছি অবরোধবাসিনী, এই বইগুলো পড়ে যে মেয়েদের চিত্র পাই, এই গানের সঙ্গে তার কোনো সম্পর্ক খুঁজতে পারছিলাম না, মিলছে না।
তো তখন ওনাকে আমি অনেকগুলো প্রশ্ন করতে শুরু করলাম। উনি বললেন, দেখো আমি গান জানি, এত কিছু তো জানি না, তুমি যে শুনতে গেলে আমার মায়ের কাছে যাও, অর্থাৎ নিহারবালা বড়ুয়ার কাছে আমাকে উনি পাঠালেন। এবং সেইটা একটা বিশাল দরজা খুলে গেল আমার কাছে, যে ওখানে গিয়ে আমি এত ধরনের গান পেলাম, এত প্রতিবাদের গান, প্রেমের গান, প্রকৃতির গান, সব মিলিয়ে একটা অন্য জগৎ। তো 4-5 বছর ওনার কাছে শেখার সুযোগ হয়েছিল, তারপর উনি আসামে ফিরে যান। তো তারপরে আর কাছে গেলে এই গান পাবো তো জানি না, বা গোটা বাংলায় আছে কিনা তখনও আমি জানি না। পড়াশোনা করছি, একটু একটু বুঝতে পারছি আছে, কিন্তু সুর পাবো কোথায়? কথা হয়তো কিছু কিছু সংগৃহীত হয়েছে, কিন্তু সুর সহ না হলে গানকে গান বলি না আমি। তো সেইভাবে প্রায় 7-8 বছর কিন্তু বন্ধ ছিল কাজটা, তখনও ভাবিনি যে এটাই আমার কাজ হবে। তারপর যে স্কুলে পড়াতাম সেটা একটা উদ্বাস্তুপল্লীতে, সেখানে একদিন আমি শুনতে পেলাম যে একটা ঢাকের আওয়াজ আসছে আর গানের আওয়াজ আসছে। ছাত্রীদের থেকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে, তো বললো, দিদি ওই বাড়িতে বিয়ে আছে তো তাই গান করছে। তখন আমি বুঝতে পেলাম যে এটা তাহলে গোটা বাংলায় আছে এবং আমার কাছাকাছি আছে। সেই আমার শুরু হলো নিজস্ব সংগ্রহ। সেটা ঢাকা থেকে আসা মৃৎশিল্পী পরিবারের থেকে আমি মেয়েদের গান শুনেছিলাম, এবং তারপরে একে ওকে তাকে জিজ্ঞাসা করে করে এপার বাংলার সব জেলা, ওপারে আমি যাইনি, কিন্তু এই উদ্বাস্তুপল্লীর প্রবীণাদের কাছ থেকে ওপার বাংলারও প্রায় সব জেলা, আর গোয়ালপাড়ার গান আমি নিহারদির কাছে শুনেছিলাম। এরপরে আমি শিলচর গেছি, করিমগঞ্জ গেছি, ফলে আসামের যে বাংলাভাষী অঞ্চলটা তার গানেরও নমুনা আমার কাছে আছে। এটা কত সালে আপনি প্রথম শুনলেন স্কুল থেকে? স্কুলে যখন শুনছি সেটা 97 সাল। 97 সাল, 2023। তো এইভাবে চলেছে। এখন আমার সংগ্রহে প্রায় 6000-এর উপর, 6000-এর মতো গ্রাম, এবং গানগুলো আসাম অঞ্চল, আসামের ওই 3টে জেলা, ওই এপার ওপার এই মিলিয়ে। তবে যেটা আপনি বললেন শ্রমের গান তার মধ্যে আছে, কিন্তু আরো অনেক বিষয়ের গান আছে। আচ্ছা, ধরুন যখন সবই তো স্মৃতি থেকে নেওয়া, যখন স্বদেশী আন্দোলন চলছে এখানে, যখন ধরুন বয়কটের ডাক দেওয়া হচ্ছে, স্বদেশী জিনিস পরো, বিদেশি জিনিস পরো না, সেরকম গানও কিন্তু আছে। তার মানে মেয়েদের স্বদেশ চেতনা, সমাজ চেতনা, পরিবেশ চেতনা এবং অন্যান্য জীবনের প্রতিটি ধাপের গান আছে। মানে ঘর ঝাঁট দেওয়ার থেকে শুরু করে, ঘর ড্যাপা থেকে শুরু করে, খাদ্য সংগ্রহ, খাদ্য প্রস্তুত। ধরুন খাবারটা নিয়ে আসা হলো, এখান থেকে শাক, ওখান থেকে একটু মাছ বা গুগলি, রান্না তো হবে না, জল আনতে হবে, জ্বালানি জোগাড় করতে হবে, তবে রান্না হবে, তবে খেতে দিতে হবে। বা ফসল, কৃষিটা তো এসেছিল মেয়েদের হাত ধরে। তো সেই যে ধান রোয়া, সেই ধান রোয়ার কাজটা কিন্তু এখনো মেয়েদের দায়িত্ব, মেয়েরাই করেন এবং গান গাইতে গাইতে করেন। এই যে আপনি বলছেন যে এত জায়গায় ছড়িয়ে রয়েছে মেয়েদের গান, কোট আন কোট মেয়েদের গান, কিন্তু সেইভাবে তো আমরা প্রচলিত মিডিয়াতে হোক বা বই পড়াতে হোক, আমরা তো সেভাবে প্রচার দেখি না। ঠিক আছে, এটা কি আপনার মনে হয় যে এটা কোথাও একটা লিঙ্গভিত্তিক রাজনীতি? লিঙ্গভিত্তিক রাজনীতি তো আছেই, কিন্তু তার আগে একটা কথা বলে নেওয়াটা খুব দরকার। এই যে মেয়েদের গান বলছি, আমরা গান বলতে যা বুঝি সাধারণভাবে যে একজন গাইবেন বা এক দল গাইবেন, অন্য দল শুনবেন। মেয়েদের গান কিন্তু শোনাবার গান নয়, ইট ইজ নট প্রেজেন্টেশনাল মিউজিক। এরা গান গেয়েছেন জীবনের প্রয়োজনে, কাউকে শোনাবার জন্য নয়, কোনো অডিয়েন্স নেই সেই অর্থে। কেননা সবাই মিলে গান গাওয়াটাই কিন্তু দায়িত্ব। যখন দীর্ঘদিন খরা চলছে, অনাবৃষ্টি চলছে, বৃষ্টি না এলে তো ফসলটা হবে না। একদম, বিভিন্ন জেলায় বিভিন্নভাবে মেঘরাজার কাছে জল চাওয়া হচ্ছে, হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু। ঠিক। তো সেখানে কিন্তু কাউকে শোনানোর গান নয় এগুলো। সেই অর্থে গানের যে সৌন্দর্য, মানে তার যে আবেদন, সেটা মনের কাছে পৌঁছবে, কিন্তু সবার কাছে পৌঁছানোর মতন করে সুন্দর করে প্রেজেন্ট করার গান কিন্তু এগুলো নয়। না, আমি সেটা একদম একদম ঠিক বলেছেন। মানে কিছু গান এরকম নয় যে গায়ক বা গায়িকা গাইছেন আর অডিয়েন্স তন্ময় হয়ে শুনছেন, নাও হতে পারে, বাঁচার জন্য, নিজের জন্য গান, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে এই গানগুলোর প্রচার কেন নেই বা সামনে কেন আসেনি, সেই গানটা আমার প্রশ্ন, যে এটা লিঙ্গভিত্তিক রাজনীতির একটা শিকার। একদম সেটা একদম একদম। আপনি আজকে আমাদের সবার হাতে
স্মার্টফোন আছে, আপনি গুগলে গিয়ে যদি শ্রমসঙ্গীত দিয়ে সার্চ করেন, শ্রমসঙ্গীত আসবে না, আসবে সারি গান। ওকে, আচ্ছা, সারি গান মানে দলবদ্ধ, একদম। আচ্ছা, সেখানে 4-5টি কাজের কথা আসবে। একটা হচ্ছে ছাদ পিটানো, নৌকা বাইচ, ফসল কাটা, পাইলিং ইত্যাদি ইত্যাদি। এবং ছাদ পিটানোর গানের কাছে এরকম বলা আছে যে এটা তো সর্দারের অধীনে মেয়েরা করেন, ফলে সেই অর্থে শ্রমসঙ্গীতে মেয়েদের ভূমিকা নেই। অথচ আপনি যদি ইংরেজিতে টাইপ করে ওয়ার্ক সং দেখেন, সেখানে কিন্তু নানান ধরনের গানকেই শ্রমসঙ্গীত বলা হচ্ছে। কিন্তু যেটা আছে লিঙ্গভিত্তিক রাজনীতি যে কোথায় আছে লুকিয়ে, শুধু আমাদের মতন পিছিয়ে পড়া দেশে নয়। ধরুন লাইব্রেরি অফ কংগ্রেস, যেটাকে আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি বলা হয়, তারা ট্র্যাডিশনাল মিউজিক হারিয়ে যাচ্ছে বলে বিভিন্ন বিশেষজ্ঞকে পাঠিয়েছেন যে শ্রমের সঙ্গে যুক্ত গানগুলোকে তোমরা সংগ্রহ করে রাখো, কিছুদিন পরে মেকানাইজেশনের যুগে আর পাওয়া যাবে না। কিন্তু সেই বিশেষজ্ঞের দল মেয়েদের কাছে গেলেন না, কেননা মেয়েদের কাজকে কি লেবার বলা যায়? অর্থাৎ মেয়েদের গলাটাকে বাদ দিয়ে দেয়া হলো, তাদের যে ভয়েস, তাদের যে বক্তব্য, সেটা ইতিহাস থেকে বাদ। এটা শুধু গোটা পৃথিবী জুড়ে চলছে, আমার দেশ তো সেখানে আছে। অ্যাবসলিউটলি, শুনলে তো সত্যি মন খারাপ হয়। তো সেক্ষেত্রে আমি সরাসরি আপনার সংগ্রহ, আপনার গবেষণা নিয়ে এখন আলোচনা করতে চাই, শুনতে চাই। আলোচনা করতে চাই না, শুনতে চাই যে আপনি তাহলে কি কি ধরনের গান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত। প্রথমে যেটা আমার বলতে ইচ্ছে করছে, যে গানটি শোনার পর আমার এইটা আগ্রহ হয়েছিল, সেটা ছিল মুসলিম মেয়েদের বিয়ের গান। সেখানে গানটা এরকম ছিল, বাহি যাইনছেন ধ্যারেতে ধ্যারেতে, বাহি যাইনছেন ধ্যারেতে ধ্যারেতে, শাহনাই সরু আলি গালায় ও মুই নদে আসেন ফেলিয়া দেয়ং, গুড়িয়া আসেন ফেলিয়া দেয়ং। মানে কি হচ্ছে, বিয়ের সময় যে সানাইটা পাঠিয়েছে বরের বাড়ি থেকে, সেটা পিপি করে বাজছে, বাজনাটা ধ্যার ধ্যার করে বাজছে, নদে আসেন ফেলিয়া দেয়ং, লাথি মেরে ফেলে দেবো আমি। অর্থাৎ এই যে তেজোদৃপ্ত গলা, এইটা তো আমরা বাংলা সাহিত্যে খুব একটা পাই না। তো যার জন্য মনে হয়েছে এটা অন্যরকম গান। তারপরে ধরুন, যখন বিয়ের গানের প্রতিটা পর্বের গান আছে, প্রতিটা পর্বের গান, আগে গন্ধতেল পাওয়া যেত না, গন্ধতেল তৈরি করতেন মেয়েরা, সেরম গান আছে। আর সবচেয়ে মন কাড়ে কোথায় জানেন, এই যে মেয়েদের চলে যেতে হয়, চলে যেতে হয় তো কন্যা বিদায় প্রচুর গান, কিন্তু প্রশ্ন তোলেন মেয়েরা, একই গাছের গোয়ারে বাবা, কাকু রাখেন ঘরে, কাকু দেন বিলাইয়া কেন? একই খোপের পায়রেরা মাও, কাকু রাখেন খোপে, কাকু দেন উড়াইয়া কেন? এটা গোয়ালপাড়ার গান। আবার দক্ষিণ পশ্চিমবঙ্গেও বলছে, একই ঝাড়ের বাঁশ বাবা, ভিনু ভিনু ফুটে রে, দাদার লেগে ঘর বাড়ি, আমার লাগে বিদেশ রে। হৃদয় বিদারক, হৃদয় বিদারক কেন হবে? এই প্রথাটা কেন এসেছে যে মেয়েকে চলে যেতে হবে? আমি কি এমন ক্ষতি করলাম তোমাদের? এবং বারে বারে বলছে, জমি জায়গা আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাদের কাছে থাকতে চাই। ইন্টারেস্টিং। এটা হচ্ছে শুধু বিয়ের গান, বিয়ের গান। হ্যাঁ হ্যাঁ, এছাড়া ওই তো বললাম, সকালের ঝাঁট দেয়া, বাসন মাজা, মশলা করা, রান্না করা, প্রত্যেকটা কিরকম। ধরুন আমরা এরকম গান শুনি, রাই জাগো রাই জাগো বলে। হ্যাঁ, আমাদের মা, দিদিমা, ঠাকুমা, মাসি, পিসি, দিদিকে কাউকে কোনোদিন কেউ আমরা ডেকে তুলতে দেখেছি? তারাই তো প্রথম ওঠেন। এবং ঝাড়গ্রাম থেকে একটু দূরে ঢেকিপুরা বলে একটা গ্রামের রানীবালা মাহাতো দিদি, বয়স্ক মহিলা, তিনি শোনাচ্ছেন যে আধার ঘরে ছঁচ তুলেছি, ভাসুর বলে জানি না। অর্থাৎ রাত্রিরের আলো ফোটেনি, দিনের আলো ফোটেনি, রাত থাকতে তিনি কাজ শুরু করছেন, যে ওখানে ভাসুর শুয়ে আছে, অন্ধকারে দেখতে পাইনি। তো আবার উঠোন ঝাড় দিচ্ছে, মানে উঠোন ঝাড় দেওয়ার একটা শব্দ হয় না, খুরুত খারাত, এই যে এটা, সেটা তারা ধরছেন। আঙিনা শান্তিনু খুরুত খাহারাত, বাঁশের ঝাঁটা দিয়া। মানে প্রত্যেকটা স্তরে এই ধরনের গান, কাজের গান, কাজের গানের সঙ্গে সঙ্গে যেটা আছে পরিবেশের গান। ধরুন এই যে বললাম বৃষ্টি নামানোর গান, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তো গান করেন।
ফরিদপুরের একটা গান আমাকে খুব টানে। সেখানে এরকম বলছেন, সোনারি নাঙল জোঙাল রোদি পুড়ি যায়, মেঘারানী জল দিলে ধানের ভাত খাই। ওই যে সেই বলেছিলাম ভাতের জন্য মানুষ গান গাইতো, এখানে পরিষ্কার সেই কথাটা উঠে আসছে। কিন্তু যেটা আরো অবাক করে সেটা তার পরের লাইনটা। সেখানে বলছেন, আহার উপর বিলইয়ের ছাউটা চ্যাও চ্যাও করে, মেঘারানী জল দিলে বিলইয়ের ছাউটা বাঁচে, চালের উপর কাউয়ের ছাউটা ট্যাও ট্যাও করে, মেঘারানী জল দিলে কাউয়ের ছাউটা বাঁচে। অর্থাৎ জল চাইছে মানুষের জন্য শুধু নয়, বিলাওটাও প্রাণ, কাকটারও প্রাণ। অর্থাৎ তারা কিন্তু ইকোলজি পড়েননি। আজকে যে আমরা বলছি যে বাস্তুতন্ত্রের কথা, যে পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, তারা তাদের অনুভব দিয়ে বুঝেছিলেন, সহমর্মিতা থেকে, যে বিলাইটাও প্রাণ, আমিও প্রাণ, কাকটাও প্রাণ, আমরা একটা প্রাণতন্ত্রের মধ্যে আছি। ধরুন গাছ, আমরা চিপকা আন্দোলনের কথা জানি, গাছকে জড়িয়ে ধরে তারা কাটতে দেননি। আমার বাংলায় মেয়েরা গাছের সঙ্গে সই পাতাতেন, গাছের সঙ্গে কোলাকুলি করে, সই সই বলিয়া আইলাম সই নিয়া সইন ঘরে, গাছের কাছে গিয়ে তার সঙ্গে সই পাতাচ্ছে। তবু বলবো, গাছের থেকে ছায়া পাই, ফল পাই, জ্বালানি পাই, গাছের প্রতি দরদ থাকা খুব স্বাভাবিক। কিন্তু দুর্বাঘাস, মায়েদের দরদটা এইখানে পৌঁছচ্ছে যে নদীর ঘাটে জল নিতে যাওয়ার সময় দুর্বারকে মারিয়ে যেতে হচ্ছে। ভোরবেলা যাচ্ছেন, বলছেন ও ঘুমাচ্ছে রে, ওকে আগে জাগিয়ে নে, তারপর পাটা তোরা দে। অপূর্ব। দুর্বারে তুই শুয়ে নিদ্রা যাস, সখীরা যাইতো স্নান করিত, দুর্বারে জাগায়, দুর্বা তুই শুয়ে নিদ্রা যাস। এই দরদ কোথায় পাবেন বলুন তো? আপনার মতো গবেষক যদি না আসতেন আর যদি সংগ্রহ না করতেন, তাহলে সত্যি এই অনুপম একটা সত্য এবং এত সূক্ষ্ম অনুভূতি আমাদের গ্রাম বাংলা যে ছিল এবং হয়তো এখনও আছে, প্রকাশিত নয় হয়তো, এতটা জানতেও পারতাম না। আর আপনার ওই শ্রমজীবিতের গান যেখানে বলছেন, শ্রমকে, মহিলা শ্রমকে কি করে আলাদা দেখছেন আপনি? কিছু কাজ তো মহিলারা করে এসেছেন দীর্ঘদিন ধরে। ধরুন ডাইমা, অবশ্যই প্রসবটা তো মেয়েরা করেছেন, তখন তো ডাক্তার, হাসপাতাল কিছুই ছিল না, প্রসব যন্ত্রণায় ছটফট করছেন। মোশেন বিষে জান যায়, প্রসূতির গানও আছে। আর প্রসবের ক্ষণটা যখন এগিয়ে এসেছে, তার আগের গানের মধ্যে এরকম আছে, কখনো তিনি সেঁক দিচ্ছেন, কখনো তিনি তেল মালিশ করছেন, কখনো গল্প বলে বলে ভোলাবার চেষ্টা করছেন। আর যখন বুঝতে পারছেন এবার সন্তান এসে যাচ্ছে, পৃথিবীর মাটি দেখবে, সেই সময় তিনি নিজের মনোবল বাড়ানোর জন্য এক ধরনের বন্দনা গীত গাইছেন। বন্দন বন্দিয়ানে রে, বন্দন বন্দিয়ানে রে, ও মোর বসমিতার পাও, বন্দন বন্দিয়ানে রে। লক্ষ্য করুন, প্রথম প্রণাম পাচ্ছেন বসমিতা, বসুমতী, ধরিত্রীমা, কোনো ঠাকুর দেবতাকে ডাকছেন না। প্রকৃতির কোলে মানুষ বেড়েছে, প্রকৃতির মতন বড় মা তো আর কেউ নেই, ধারণ করেছেন। প্রথম প্রণামটা কিন্তু তারা মাটিকে জানাচ্ছেন। অর্থাৎ এই যে আমরা বলি না, মেয়েরা ভীষণ ঘরবন্দি থাকে, পরনির্ভর, কোথায়? এরা তো গোটা বিশ্ব সংসার নিয়ে ভাবছে। যখন মেঘের জন্য জল চাইছে, আমার জমিতে জল দাও তো বলছে না, সকলের জন্য। এই যে সামাজিক ভূমিকা, মেয়েদের মধ্যে কিছু কিছু পুজো আছে, সেই পুজোগুলোর কথা আমরা অনেক সময় জানি না। এখানে এই প্রশ্নটা, যে এই আচারের সাথে গানের একটা সম্পর্ক রয়েছে, তা আপনি যখন
এই প্রশ্নটা তুললেন, তা আমার প্রশ্ন এটাই থাকবে যে আচারের সাথে সম্পর্কিত আসলে গান বা কাজ। হ্যাঁ, গান বা কাজ বা যাই বলুন, আচারগুলো তৈরি হয়েছে জীবনের প্রয়োজনে। গুহাচিত্র এঁকেছে মানুষ যাতে আমি শিকারটা পাই বাইরে গেলে। এখনো মন্দিরের আগে থাকে নাট মন্দির, নাটকটা এসেছে কিন্তু ওইটা অভিনয় করে দেখানো, একটু যদি জল আসে, এগুলো প্রার্থনা, এগুলো জাদু বিশ্বাস। বিজ্ঞানের আগে ম্যাজিক ছিল, ম্যাজিকে মানুষ বিশ্বাস করত, যার জন্য পণ্ডিতজনরা বলছেন এরকম যে ম্যাজিক ইজ দ্য স্টেপ সিস্টার অফ সায়েন্স। যখন সায়েন্স ছিল না তখন ম্যাজিক ছিল, ভাবতো আমি এইটা করলে ওইটা পাবো, এছাড়া উপায় নেই তো কিছু। ফলে যা কিছু আচার আচরণ আমাদের এসেছে সবটাই কিন্তু ওখান থেকে এসেছে। হয়তো আপনারা ইতু পুজোর কথা শুনেছেন, অবশ্যই অবশ্যই। তো এই যে ইতু পুজো, সে তো ফসলটা যাতে ভালো হয়, নির্দিষ্ট কোন দেবী মূর্তি নেই, কিছুই নেই, ঘট জল দেওয়া একই জিনিস হয়, কিন্তু করম পরব হয়, করম যাওয়া পরব বলে, সেখানে ওরকম শস্য দানা ছড়িয়ে দেওয়া হয় 9 দিন ধরে। সরু সরু নদীকে বালি উঠাও বো যাওয়া ডালি, সব সঙ্গতিরা মিলে, সব ছোটবেলার বন্ধুরা মিলে বাপের বাড়ি আসবে ভাদ্র মাসের একটা নির্দিষ্ট দিনে, তার 9 দিন আগে থেকে নদী থেকে বালি এনে সমস্ত বীজগুলো পোঁতা হবে, ছড়িয়ে দেওয়া হবে, তাতে গাছগুলো উঠবে। সেই গাছগুলোকে করম ডাল কেটে এনে তার চারপাশে রেখে সারা রাত্রির ঘুরে ঘুরে নাচ আর গান। এই যে পুজো কথাটা বলছি, পুজোটা আমরা যখন সংস্কৃত পড়েছি তার মধ্যে পুজো পড়েছি, পুজ একটা ধাতু, কিন্তু গবেষণা বলছে, প্রভুচন্দ্র বাগচি এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, বৈদিক সভ্যতায় তো হোম ছিল, যাগ ছিল, যজ্ঞ ছিল, সেখানে ফুল কোথায়? নেই তো। পু একটা দ্রাবিড় শব্দ, তামিল শব্দ, তামিল থেকে আমরা এসেছি। যখন দ্রাবিড়রাও তো এখানে ছিলেন না, তাদের মানে রক্তও আমরা বহন করছি, আমরা তো একটা মিশ্রিত জাতি। তো আর্যরা এসেছেন অনেক পরে, তার আগে যারা ছিলেন মেয়েদের পুজো সেইটা ধরে রেখেছে। মেয়েদের পুজো মানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে তারা বসবে, মূর্তি টুর্তি নেই, ফুল দিয়ে সাজাবে আর গান গাইবে। ভাদু বলুন, টুসু বলুন, এবং যেগুলো জানি না আমরা, বসন বুড়ি বলুন, তিস্তা বুড়ি বলুন। কার্তিক পুজো আছে, মেয়েদের একটা কার্তিক পুজো হয়, যেটা উত্তরবঙ্গে সাধারণভাবে হয়ে থাকে, ফরিদপুর, গোয়ালপাড়া, রংপুর, কোচবিহার। কার্তিক পুজোয় কার্তিক কিন্তু দেবসেনাপতি নন। আপনি তো বলেছেন যে এক জায়গায় যে কার্তিককে বলাও হয়েছে যাও ধান চাষ করো। হ্যাঁ, ও কার্তিক শোনো না ধান কেন বনুরানে, তিনি কৃষি দেবতা। এবং সেখানে মেয়েরাও যে এক সময় শিকার করতেন, সেই কার্তিক পুজোর একটা উপকরণ কিন্তু তীরধনুক। ঠিক। এবং ধান রোয়া থেকে ধান ঘরে তোলা, এই পুরোটা মেয়েরা নাচে গানে অভিনয় করবেন। তার মানে কি দেবতা বা দেবী কল্পনায় এই নারীদের প্রভাব বা ভূমিকা একদম অনস্বীকার্য? একদম অনস্বীকার্য, থাকতেই হবে। কেন, ওই তো বলছি যে যেহেতু মেয়েরা সন্তান ধারণ করে, প্রাচীন সমাজ ভাবতো যে মেয়েদের সঙ্গে গাছে ফল ধরে, মেয়েদেরও সন্তান হয়, ফলে এরা প্রকৃতির অনেক কাছাকাছি, ফলে মাতৃশক্তিকে তারা একটা বিশেষ চোখে দেখত। জবে থেকে তফাৎটা এসে গেছে, কৃষিটাও আগে বলেছি যে লাঙল আসার আগে অবধি পুরোটা চাষবাস কিন্তু মেয়েদের ছিল, খাদ্য জোগানোর দায়িত্বটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ছিল। হ্যাঁ, না হলে তো রাজা জনক লাঙলের ফলা থেকে সীতাকে পেতেন না। একদম তাই। ব্যাপারটা এখানে নারী নির্ভর ছিল, এবং শিকার করে কিন্তু পেট ভরতো না। এখনকার গবেষণা এটা দেখাচ্ছে, আমরা যে ম্যান দ্য হান্টার বলে একটা কনসেপ্ট তৈরি করেছি, ছিল না। না হয়তো পশুভিত্তিক সভ্যতা থেকে কৃষিভিত্তিক সমাজে আসবো কেন? আসতোই না। পশুভিত্তিক যেটা, সেটা পশু পালনের সময়, কিন্তু তার আগে যে শিকারের পর্ব, সেখানে কত শিকার পাবো যে পেট ভরে খেতে পারবে সব দল? তখন তো গোষ্ঠীবদ্ধ জীবন, সবার পেট ভরার মতন খাবার কিন্তু জুটতো না। ফলে ওই গাছপালা, কোথায় ফল, কোথায় কোন মূল, কোন শাক খাওয়া যায় বা না যায়, খেয়ে খেয়ে মেয়েরা দেখেছেন। আজকে আমরা বাজারে গিয়ে শাক কিনে নিয়ে চলে আসছি, কিন্তু সব শাক তো খাদ্যযোগ্য নয়, সেগুলো মেয়েরা করেছেন এক সময়। এই
কৃষি সমাজ এখান থেকে সরে যদি আমি আরেকটু বিস্তৃত অর্থে যাই, যে শ্রমজীবী মহিলা, তাদের কোনো গান এই কৃষি সভ্যতা থেকে বেরিয়ে এসে ধরুন এই কলকারখানায় কাজ করছেন, ইভেন আমার মনে হয় আজকাল যে সমাজের পরিবর্তনের সাথে সাথে মহিলাদের কাজের ক্ষেত্রটা তো পরিবর্তন হচ্ছে। যে মেয়েটি ধরুন বিপিওতে চাকরি করে, সেও তো একইভাবে লড়াই করছে। তা আপনার কি মনে হয় যে এখন এভাবে কোনো গান তৈরি হচ্ছে যেগুলো প্রচলিত সুরে ভবিষ্যতে গাইতে পারে মহিলারা? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গ্রাম ছেড়ে যখনই মানুষ শহরে আসছেন সুরটা কেটে যাচ্ছে। মাটি, জল, হাওয়া সবটা মিলিয়ে কিন্তু একটা জীবন যাপন থেকে সুরটা চলে আসতো। সেই যাপনটা যদি না থাকে তখন কিন্তু সুর থাকে না। শহরের সংস্কৃতিতে এসে ওই ছাদ পিটানির গান, সেটা মেয়েরা এখনো করছেন কিছু কিছু জায়গায়, তাও এখন আর ছাদ পিটানো হয় না, ফলে সেটাও হারিয়ে যাচ্ছে, হারানোর পর্বটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কখনো কখনো সেটা শুনলে সত্যি কষ্ট হয়, শ্রোতা হিসেবেও কষ্ট হয় এবং একজন সর্বোপরি মানুষ হিসেবে কষ্ট হয়। কষ্টের কথা যখন উঠলই, তাহলে আমি জিজ্ঞাসা করি আপনাকে, যে জিজ্ঞাসাটা এটাই থাকবে যে এটা কেক ওয়াক ছিল না আপনার জন্য? একটা প্রফেশনাল দায়িত্ব পূরণ করে তারপর ৬,০০০ গান, কি কি প্রতিবন্ধকতা এসছে আমাদের জানা খুব জরুরি। প্রতিবন্ধকতা যদি বলেন, প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে যোগাযোগের অভাব। কার কাছে গেলে পাবো? যারা ওপার থেকে এসেছেন তারা যেখানে দলবদ্ধ হয়ে আশ্রয় পেয়েছেন সেখানে কিছুটা বেঁচে আছে, কিন্তু যেখানে যেখানে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এগুলো তো সব তো যৌথ স্মৃতিতে থাকা গান, ফলে একা একা কিন্তু মনে করা যায় না। ২-৪ লাইন মনে করা। আমি এমন মানুষ মাসিমার কাছে গেছি, তিনি এতদিন পরে আইলা গা, হ্যাঁ, আক্ষেপ করেছেন, হ্যাঁ, যে ওনাদের যারা আমাদের মাতুব্বরগুলো সব মরে গেল, মানে যারা ভালো গান গাইতেন। তো এই রকম ব্যাপারগুলো কিন্তু আছে। এইটাই আমার যোগাযোগটা কিন্তু প্রধান প্রতিবন্ধকতা, কেননা এইটা নিয়ে যেহেতু আগে কেউ কাজ করেননি, ফলে আমি কোথাও যেতে পারছি না, যে এইটা ধরে আমি যাব সেটা কিন্তু নেই। কিন্তু আবার একটা সুবিধেও, যেটা বলছি যে দিদিমণি হওয়ার একটা সুবিধে আছে, যে প্রচুর ছাত্রছাত্রী আছে। তো তাদের একটি মেয়ে পাশ করে গেছে, বিয়ে হয়ে চলে গেছে, কিন্তু জানে দিদি একটু খ্যাপা আছে, এটা করেন। তো আমাকে এসে বলছে, দিদি আপনি একটু কাটোয়া আসবেন আমার শ্বশুরবাড়িতে। আমার দিদি শাশুড়ি না একদম চলতে পারেন না, ওনাকে ধরে ধরে বসাতে হয়, ৯২ বছর বয়স, কিন্তু উনি ছড়া বলে যান, গান করে যান। তো এই যে যোগাযোগ, কাটোয়ার ধানপট্টিতে গিয়ে আমি যে সাবিত্রী মজুমদারকে পাবো, সেটা আমার ছাত্রছাত্রীরা অনেকটা, ছাত্রছাত্রীরাই হাজার হাজার কান, হাজার হাজার চোখ। এবং তারপরেও যেটা বলতে হয়, বিভিন্ন বই পড়া, কখনো কখনো প্রকাশকের কাছ থেকে লেখকের ফোন নাম্বার জোগাড় করে, মোবাইলটা আসার পর অনেক সুবিধে হয়েছে, সকলের একটা যোগাযোগের ব্যবস্থাটা ভালো হয়েছে। তো সেখানে গিয়ে মানে প্রকাশকের থেকে লেখকের নাম্বার নিলাম, নিয়ে হয়তো ফোন করলাম যে আপনি এই গানটার উল্লেখ করছেন, আমি একটু শুনতে চাই। কেউ কেউ বললেন আমি তো অমুকের খাতা থেকে লিখেছি, দিতে পারবো না। তারপরে আবার বললেন না, উনি ঘুরে কাজ করেছেন, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে কিন্তু একজনের থেকে আরেকজন পাওয়াটা। এমনি পারিবারিক বা পারিবারিক দিক থেকে একটা নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে অসুস্থতা। আমার মা আমার কাছেই থাকতেন। মা ২০১১ সালের পর থেকে একেবারেই অসুস্থ হতে হতে প্রায় বেড রিডেন হয়ে গেলেন। ২০১১ সালের পর থেকে ১৭ সাল অবধি মা বেঁচে ছিলেন। শেষের দিকে একেবারে শয্যাশায়ী ছিলেন। এখন সেই শয্যাশায়ী মায়ের ইঞ্জেকশন দেওয়া, মানে সুগারের ইঞ্জেকশন দিতে হতো, সেইগুলো ইনসুলিন দিতে হতো, সেগুলো আমিই করতাম। ফলে মাকে রেখে বেরোনোটা খুব মুশকিল ছিল। কখনো হয়তো দিদি এসে রইলেন, সেই ফাঁকটুকুতে চলে যাওয়া। এইভাবে মানে কারুর অসুবিধে না করে, সংসার সামলে, চাকরি সামলে, যখন যখন পেরেছি যোগাযোগ তৈরি করে ঘুরে বেড়ানো গোটা বাংলা জুড়ে, এইটা আমার কাছে একটা বিরাট শান্তির জায়গা। যে আমি যেটা ভেবেছিলাম, আমি আমার কাজেরই কিছু কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নটার জন্য আমাকে শিলচর একবার যেতেই হতো, কেননা এখানে আমি শ্রীহট্টের অনেক মানুষজনকে পেয়েছি, কিন্তু তারা সমাজের একটা স্তরের, এবং সেখানে কিছু কিছু গান বাড়ির পুরুষ মানুষ লিখে দিয়েছেন, কাকা জ্যাঠারা লিখে দিয়েছেন, এরকম গান পেয়েছি। তা আমি চাইছিলাম যে এটা তো নারীকণ্ঠ বলতে পারছি না,
তো কোথায় গেলে পাবো? ওনারা সবাই বলেছিলেন শিলচরের গ্রামে যদি যেতে পারো তাহলে পেতে পারো, কারণ আমাদের কাছে সবই কিন্তু একটু পরিশীলিত গান। তো ফলে শিলচর না গিয়ে আমি কোনো কিছু প্রকাশ করিনি। 18 সালে আমি শিলচর যাই এবং সেখানে গিয়ে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাই। তারপরে আমি আমার চ্যানেলটা খুলেছি, তারপরে আমি মানুষকে জানিয়েছি যে গোটা বাংলার মেয়েদের কণ্ঠস্বরটা কি হতে পারে। এবার একটু আটকাচ্ছি আপনাকে, মানে এখানে কোশ্চেন করতেই হবে। বলুন। প্রশ্নটা এটাই যে শিলচর যখন বলছেন, আমি এপার বাংলা না বলে এবার আসাম বলি, আবার এপার বাংলারও প্রচুর গান আপনার সংগ্রহে আছে, ওপার বাংলায় আপনি দেখেছেন। আমি জানতে চাই যে এই দুই বাংলার বা দুই প্রান্তের বাঙালির মাঝখানে একটা পয়েটিক্যাল বাউন্ডারি রয়েছে, কোথায় গানগুলোর মিল রয়েছে, কোথায় অমিল রয়েছে, ছোট করে বলেন একটু। হ্যাঁ, আসলে এটা বাউন্ডারিটা তো রাজনৈতিক। অবশ্যই অবশ্যই। আপনি শুনলে অবাক হবেন, হয়তো রংপুরের গানের সঙ্গে কোচবিহারের গানে কোনো তফাৎ নেই, স্বাভাবিকভাবে একদম পাশাপাশি। এই যে তফাৎগুলো, সেটা কিন্তু ভৌগোলিক অঞ্চলের তফাৎ। ঠিক, যেখানে নদীর বিস্তার বেশি সেখানে গানের অনেক বেশি ছড়ানো। মানে তিস্তা বুড়ির গান এপারও গাওয়া হচ্ছে, ওপারও গাওয়া হচ্ছে। হ্যাঁ, আবার ধরুন আমি ফরিদপুরের যে মায়েদের গান পাচ্ছি, সেখানে ধরুন বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে ধুলোয় নেমে এসেছে, উনি কাজে ব্যস্ত ছিলেন, দেখতে পাননি, খেয়াল করেননি। তো ধুলো মাখা বাচ্চাটাকে যখন কোলে তুলে নিচ্ছেন, তার সুরটা এরকম যায়, গোপাল আমার কাঁচা সোনা ধুলায় পড়ে রবে না, এই সুরটা ছড়িয়ে যাচ্ছে পদ্মার এপার ওপারে। এই যে জল নেওয়ার গানের কথা বলছি, জল নিতে যাচ্ছে মেয়েরা, সেটা তো আনন্দে করতে করতেই যাবে, কিন্তু সেখানে নদীকে বরণ করা হয়। ওই যে বললাম প্রকৃতিকে পুজো, নদীর বরণ করে নদীর জল নেওয়া, যেন তার অনুমতি নিয়ে তার নদীর জল নেওয়া। গঙ্গা দেও দর্শন, পান দিলাম খিলি গো খিলি, সুপারি উত্তম ফল, রাজহংসের ডিম্ব গো দিলাম, গঙ্গা নিমন্ত্রণ। ছড়ানো গান, অর্থাৎ পুরুলিয়ায় তো আপনি এই গান পাবেন না, একদমই তাই। সেখানে কিরকম শুনছি, সেখানেও জল সবার গান, চলো লো মা বোনরা জল ছাইতে যাব, পথে আছে কামরাঙারো ভাই, বাইটে চুইটে খাবো, কেন অনেকটা দূর যেতে হবে, ফলে মাঝখানে একটু কামরাঙা পেড়ে বিশ্রাম করে খেয়ে তারপর আমরা কাঁসাইকে ঘিরে, একদম একদম। এই যে ছোট ছোট, অর্থাৎ পাহাড়ি টিলা অঞ্চল, সেখানে গানটা ছোট ছোট হয়ে ফিরে আসবে, সুরটা ছোট ছোট হয়ে ফিরে আসবে। আর এই যে নদীর বিস্তার, সেখানে অনেক বড় হয়ে যাবে। এটা রাজনৈতিক ভাগ দিয়ে হবে, এটা ভৌগোলিক ভাগের উপরে নির্ভর। মানে এটা আপনি খুব সহজভাবে একদম আমার জন্য এবং আমাদের দর্শকদের জন্য আপনি বুঝিয়ে বললেন যে তফাৎটা যদি করতেই হয় তাহলে ভৌগোলিক অর্থে, রাজনৈতিক অর্থে নয়। জাস্ট এই প্রশ্নটা করার আগেই যেটা আপনি উত্তর দিলেন, সেটা হচ্ছে যে প্রতিবন্ধকতা কী ছিল, তাই না? তার মানে এর মধ্যে আপনার একটা নিরলস প্রচেষ্টা, অনেক সমস্যাকে সরিয়ে রেখে তারপরে এই কাজটা এখনও পর্যন্ত করে যাওয়া। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এখানে আসবে, সেটা হচ্ছে এই কাজগুলো যেন না হারিয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন থাকে রেফারেন্স হিসেবে, এবং মানুষ আবার নতুন করে গাইতে শুরু করুক। আপনার মনে হয় কিভাবে এই গানগুলোকে সংরক্ষণ করা যেতে পারে? সংরক্ষণ করাটা একটা অন্য প্রক্রিয়া, এবং সেখানে আমি যতদূর পড়াশোনা করেছি, সেখানে আর্কাইভিং শুনি আমরা, কিন্তু গানটা না গলা ছাড়া থাকে না। প্রথমে মনে হয়েছিল আমরা ক্যাসেট করি, থাকবে, তারপরে মনে হয়েছিল সিডি করি, থাকবে, তারপরে মনে হচ্ছে এখন ডিজিটাইজেশন করি, থাকবে, দুদিন পরে সেটাও থাকবে কিনা জানি না। তো ফলে এখন ডিজিটাইজ করে রাখা, এটাই কথা। আর যার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলে রেখেছি, যে এখানে সুর সহ গানগুলোর নমুনা অন্তত পাবেন। আর তার যে ওখানে তো সব বড় বড় করে গানগুলো গাওয়া নেই, এই গান সবসময় বড় গান হয়ও না, অনেক 2 লাইনের গানও আছে। তো সেখানে গানগুলোর মূল যে
টেক্সট অংশটা, সেটার জন্য লেখা রইল, আমার বইগুলো রইল, সেগুলো রইল। তাই টেক্সট থাকছে বইয়ের মধ্যে, সুর থাকছে আমার চ্যানেলের মধ্যে। এছাড়া আমার বর্তমানে কি হবে সেটা আমি জানি না। কারণ বইয়ের নামগুলো একটু বলুন দর্শকদের জন্য। আচ্ছা, আমার একটি বই বেরিয়েছে এ পর্যন্ত, সেটা হচ্ছে নারীর গান, শ্রমের গান। আর এই বইমেলায় আসছে শরীর কথায় মেয়েরা। বাহ, অপূর্ব। মানে বলা হয় তো মেয়েরা লজ্জায় শরীরের কথা বলে না, আপনি বিশ্বাস করবেন না, এখানে আমার 800-র বেশি গান আছে এবারের বইতে। অসাধারণ। তো এখানে ধরুন মেয়েরা তো গর্ভধারণ করে, তার নিজের শরীরের মধ্যে আর একটা শরীর বাড়ছে, কিভাবে দেখতো? তখন তো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, তাহলে মানুষ কিভাবে দেখেছে? তো সেখানে যেটা আছে, জন্মক্ষণ অর্থাৎ যখন থেকে গর্ভে তার সন্তানটা এলো, বুঝতে পারে মানুষ কখনো কখনো কিছু কিছু লক্ষণ দেখে, সেই অনুভূতিরও গান আছে। তারপরে 1 মাস 2 মাস 3 মাস যাচ্ছে, শাশুড়ি জানলো, মা জানলো, স্বাদ খাওয়ানো হলো, প্রত্যেকটার গান আছে কিন্তু। তো ফলে আমার প্রথম অধ্যায়টা হচ্ছে জন্ম, তারপরের অধ্যায় হচ্ছে যৌবন। যৌবনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কিছু পরিবর্তন হয়, মেয়েরা একটা বিশেষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যৌবন প্রাপ্তির খবর পায়, রজদর্শন। আমাদের এখানে অনেক ট্যাবু আছে, কথা বলা যাবে না, লজ্জা। কিন্তু কৃষি সমাজ যেহেতু উর্বরতার সমাজ, এইটা নিয়ে এই গান পেয়েছি। এবং এই গানের রেশ কতদিন ধরে চলছে, ধরুন আর্যা সপ্তশতী, লক্ষণ সেনের সমসাময়িক যারা সভাকবি ছিলেন, গোবর্ধন আচার্য, তাঁর বইতে পাচ্ছি কুসুম মঙ্গল, অর্থাৎ শরীরে ফুল ফুটছে। আর আমি সে গান আজ 800-900 বছর পরে পাচ্ছি, তার নাম হচ্ছে ফুল ফুটানি। মেয়েদের রজদর্শনে মায়েরা গাইছেন, জবা পুষ্প ফুটি রইল সীতারো অঞ্চলে। তো এই যে ধারা, এই তো শরীরের কথা, সবটাই শরীর। আমার এই কথা শুনে মনে হচ্ছে যে পাঠকদের জন্য আপনি কাজটা অনেক সহজ করে দিলেন। আমি ভীষণভাবে আশাবাদী এবং বাংলা লাইফ ভীষণভাবে আশাবাদী যে এই সামনের বইমেলার, আগামী বইমেলার যে বইটি প্রকাশিত হতে চলেছে, সেখানে অনেক সহজে আমরা সেই গানগুলোকে ছুঁতে পারবো। আসলে কি বলুন তো, আমার যেটা শুনে মনে হলো, আপনার সাথে একভাবে ভেবে বসেছিলাম, এখন মনে হচ্ছে যে সত্যি মাতৃত্ব এটা আন্তর্জাতিক বিষয়, বা বোধহয় এটা পৃথিবীর সীমানা বাড়ি একটা মহাকাশ। ঠিক আছে, একদম মহাকাশ। এবং আপনি অসম্ভব ভালো কথা বলতে পারেন, আপনি ছবিটা ফুটিয়ে দিতে পারেন। কখনো আপনি আমাকে শিলচরে নিয়ে যাচ্ছিলেন, দর্শকদেরও তাই মনে হবে, তারা একমত হবেন। আবার কখনো কখনো আপনি তিস্তা পাড়ায় নিয়ে আসছিলেন, কখন দক্ষিণ 24 পরগনায় নিয়ে আসছেন, কখনো টুসুর সামনে দাঁড় করাচ্ছেন। এটাও সবার থাকে না। আমি এতদিন শ্রী দেবেন ভট্টাচার্য, ওনার নামই জানতাম, পৃথিবীর একজন বিখ্যাত সংগ্রাহক ফোক সঙ্গে স্পেশালি। কিন্তু দ্বিতীয় আমি আপনাকে জানলাম, এবং অবশ্যই দুই বাঙালি আমাদের কাছে গর্ব, এবং কোথাও কোথাও একটু অহংকার করলে হয়তো অপরাধ হয় না, সব অহংকার খারাপ নয় আর কি। তা আজকে সত্যি সত্যি বাংলা লাইফ এই আড্ডাস্কোপে আপনাকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমি জানি যে আপনার এত বড় কাজকে কখনোই এত কম সময়ের মধ্যে ধরা যায় না, অসম্ভব। তাই অফ ক্যামেরা অন ক্যামেরা, দর্শকরা অন ক্যামেরা যা পেলেন সেটাই শুনবেন। এবং আমি জানি বইমেলাতে হয়তো আপনার সাথে তারা কখনো কখনো দেখাও পাবেন, এবং ভবিষ্যতে আপনি আবার আমাদের এখানে আসবেন। তবে অফ ক্যামেরা তো আমি আপনার সাথে সবসময় থাকবো, আমি প্রচুর কিছু শিখতে চাই। এবং আমাদের বাংলা লাইফের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, তারপর বাংলা লাইফকেও ধন্যবাদ অনেকখানি, কেননা এই কথাগুলো তো মানুষের কাছে পৌঁছে দেওয়াটা দরকার, সেটা তো আমার একার পক্ষে সম্ভব নয়। আপনারা এগিয়ে এসেছেন, এই সুযোগ দিয়েছেন, কেননা এটা আসলে আমাদের মাতৃ ঋণ। আমরা এতদিন মায়েদের কথা শুনিনি, কিন্তু সেটাতে এত সমৃদ্ধ একটা জিনিস যদি আমরা সবাই না শুনি, সেটা তো আমাদের ক্ষতি। ফলে আপনারা যে সেই সুযোগটা দিয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ রইলাম। তাহলে একটা গান দুকলি শুনে শেষ করব, কারণ এটা বলা হয়নি, আপনি গানও অপূর্ব করতে পারেন, শুনলে
মর্মস্থলে ধাক্কা লাগে। হ্যাঁ, দুকলি শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। রাঙ্গা হাটু পায় ওগো মাই, চাল ভাজা খাবো, আরো কি মা তোর কোলে বিটি জনম